শুরু করছি চিত্তচিরিয়া চৈত্র মাস। লিখেছেন মম সাহা। পর্ব 5। মরার মতো বাইচা আছি, আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়া বাকি। বেমান ভরা দুনিয়া সব আঘাতে ভরপুর, যে যার মতো আঘাত দিছে পারছে যত দূর। গিটারের শব্দটা থামলো। পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ নিরুত্তর। মধ্যরাতে শোষ করা বাতাসের কারণে মাঝে মাঝে গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখলো ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসি বিষণ্ণ লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুল গাছ থেকে ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটি লাগছে। বাহার মুখ চোখ কুচকালো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় একটু বেশি ভালো। হুট করে ভীষণ ধোঁয়া ওড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন করে সে ডিয়াস লাইটের বক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তির স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটলো। বিরক্তিতে কপাল কুচকালো। দুপুরে তো সিগারেটটা শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হয়নি। ভাবতে একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন। পাঁচের রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলে বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি শার্টের অনেক অংশে ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলো। সীতাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা অতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেন গেট পার হয়ে বাহিরে যেতে নিবে, তন্মধ্যে চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আম্মা জানবো কি খবর? আপনি তো দেখে আইছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তায় সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা ঝিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে ওষুধের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলোর এই অবস্থা, আমি কেমন করে সুখের নিদ্রা যাবো কও? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ষী অব্দি মেয়েগুলো চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা না তো চাচা আমারা ভালো আছে? বাহার মুখ ছোট করলো, বিরস মুখে উত্তর দিল, না চাচা তত ভালো নাই, তবে ওহির ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরিয়া চিত্রার অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফেলফেল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্ত দানার মতন লাগলো। সে কেবল নির্বিশেষ তাকিয়ে রইল ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালো, কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখলো, আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন, কান্না করে আর কি বা হবে। আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছলো। তবুও ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপ্টে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এই বাড়ির মানুষগুলো বড্ড ভালো। ওহি মামুনি শান্ত ছিল ছোটবেলা থেকে, ওর জন্য কারো চিন্তা ছিল না। কিন্তু চিত্রা মামুনি ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তেই মেয়েটা গেটের বাইরে চলে যেত। অনেক নাকানি চুবানি খাওয়ালেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামুনির তো তুমি দেখলাই, ওগো এত বিপদ হইব ভাবি নাই। সবই পাপের ফল বুঝলা, বাপ মায়ের পাপ সন্তানের ধরে। শেষের কতটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগলো, কিন্তু সে প্রকাশ করলো না, কারণ সে এতটুকু জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খায় সে বাড়ি খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগের কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্য জাত এমনই, এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কর্মক্ষমতা লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নাম করা প্রাইভেট হাসপাতালে ট্রান্সফার করা হয় নুরুল সওদাগরের হম্বিতম্বিতে।
কোনো মতেই সে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আধিক্যতা বাহারের ঠিক সহ্য হয়নি, তাই সে রাত 11টার দিকেই চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপু, ফুপুর ছেলে অয়ন আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে, উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড় লোকেদের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তির শ্বাস ফেললো। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, শালা বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটে যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকি ভাবসাব দিয়ে কি লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা উড়ায়। সব রাতে করে দিনে সব বড়লোকেরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়ানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশিতে লাথি মেরে যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতো চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল, হঠাৎ মনে হলো তখনও অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলো বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলো একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললো বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে, হসপিটালের নিচের তলায় একটা বিরাট জায়গা আছে, যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে। হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়ালো। যেই না কেবিনের দরজা খুলে যাবে, তুহিনের ঘুম ভরাট কণ্ঠে ভেসে এলো, বাহার ভাই, আপনি যে? বাহারের ভরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলে হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করলো না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেললো। মিনিট 2 পেরোতেই ভারী ভারী শ্বাস ফেললো। বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করে মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পিছন থেকে মুরমুষ ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারলো না। পিছে ঘুরে বিছানায় লেপে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অব্দি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওরা চেরি সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই, আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করলো। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণে কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যে বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসলো। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ ভালো লাগলো। বাহার উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে। কংক্রিটের হৃদয় তো, আবেগের ছোঁয়া কম। অঘোষিত অপেক্ষার পরে মৃত্যু হবে। অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ঝোঁক? মিশ্রতা নিয়ে না হয় একটু আধটু কাটার ঘা হলোই। এতে যদি আস্তে একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পুরায় বাহার?
সিগারেটের মতন নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় যে তার বুদ্ধি করেছে বোধ হয়। বাহা চিত্রের অসুস্থতার জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো, খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পুরাবো। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহা সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসাবাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ, আপন মনে প্রশ্ন তুলল, সত্যিই হবে না বাহার ভাই? উত্তর এলো না এ প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে। বয়সন্ধি রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো, ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরো একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশও ভালো নেই। সারাটা দিন সকালের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি, আসেনি হসপিটাল। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করে বিকেলে পাওয়া গেল আরো একটা চাঞ্চল্যকর খবর, মহিন নাকি আজ ভোরে সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরপরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করে জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করে এলোমেলো হয়ে গেল।